এই গল্পের শুরুতে আমরা এক ব্যক্তিকে দেখি যে ছিল শিকারী। নিজের মেয়ের সাথে সে জন্তু ধরার জন্য ফাঁদ বা ট্র্যাপ পাচ্ছিল, যা হলো এক ধরনের জাল, কাউকে তাতে আটকে খেলার জন্য। একই সাথে পুরনো ফাঁদগুলোতে যে পশুরা আটকে ছিল সে তাদেরও বের করছিল। এদের সাথে এদের কুকুরটিও ছিল। এরপর সেই লোকটি রেডিওর মাধ্যমে তার স্ত্রীর সাথে কথা বলে, যার নাম ছিল অ্যান। সে তাকে শহরে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতে বলে। এই পরিবারে এই তিনজন লোক ছিল যারা শহর থেকে দূরে এ জঙ্গলে বাস করত। এদের জীবন চলত পশুদের চামড়া বিক্রি করে, যাদের তারা নিজেদের ফাঁদে ধরত। তারা মাংস রান্না করে খেয়ে নিত এবং চামড়া বিক্রি করত। এখন এদের কাছে অর্থ উপার্জনের এটাই ছিল একমাত্র উপায়, কারণ শিকার ছাড়া এরা আর কিছুই জানত না। এই কারণে অ্যানের স্বামী তার মেয়েকেও এই কাজ শেখাচ্ছিল, কিন্তু সে এখনও এই কাজে তেমন দক্ষ ছিল না। মেয়েটি বাইরে ফাঁদগুলো পরীক্ষা করছিল যখন দেখল যে তাদের একটি ফাঁদ থেকে একটি পশু নেই। এটা দেখে তার মেয়ে বলে যে কাজটা নিশ্চয়ই তারই হতে পারে, সে ফিরে এসেছে। সে এখানে নেকড়ের কথা বলছিল, যা থেকে আমরা বুঝতে পারি যে এটা প্রথমবার ঘটেনি, এমনটা আগেও হয়েছে। ওদিকে অ্যান পশুদের চামড়া নিয়ে একটি দোকানে বিক্রি করতে যায়, যেখানে সে বেশ চিন্তিত লাগছিল, কারণ চামড়ার দাম কমে যাওয়ায় সে না পাচ্ছে সঠিক টাকা আর না পাচ্ছে খাবারের জন্য যথেষ্ট জিনিস। দোকানের মালিক তার দুশ্চিন্তা দেখে বলে যে সাধারণ পশুদের চামড়ার এতটুকুই দাম হয়, যদি আপনার বেশি টাকা চাই তবে নেকড়ের চামড়া আনতে হবে। কিন্তু তবুও অ্যান চিন্তিত ছিল, এটা ভেবে যে নেকড়ের চামড়া সে কোথা থেকে আনবে। সে সেখানে লাগানো পোস্টারগুলো মনোযোগ দিয়ে দেখছিল, যা ছিল ভাগার বাড়ি এবং ভালো চাকরির জন্য। তার চেহারা দেখে মনে হচ্ছিল যে সে বাড়িও নিতে চায় এবং ভালো চাকরিও করতে চায়, কিন্তু কোনো কারণে পারছে না। শিকার করাও তার পছন্দ নয়। সেও চায় যে আমরা জঙ্গলের পরিবর্তে শহরে থাকি এবং সে তার মেয়েকে ভালো স্কুলে পাঠাতে পারে। কিন্তু যেহেতু তাদের কাছে এত টাকা ছিল না, তাই সে বাড়ি ফিরে আসে। বাড়িতে অ্যানের স্বামী তার মেয়েকে চামড়া ছাড়ানো শেখাচ্ছিল, আর অ্যান সবার জন্য রান্না করছিল। রাতে খাওয়ার সময়ও সবার মন খারাপ ছিল, কারণ টাকা না থাকার কারণে ভালোভাবে খাবার কিছুই ছিল না। এবং যখন অ্যানের মেয়ে এটা জানায় যে তাদের শিকার করা পশুটা নেকড়ে নিয়ে গেছে, তখন এটা শুনে অ্যানের তার স্বামীর ওপর খুব রাগ হতে শুরু করে, কারণ সে অ্যানকে এই কথাটা বলেনি। সে তার স্বামীকে বলে যে এই নেকড়ের কিছু একটা করুক, না হলে তারা না খেয়ে মারা যাবে। তারপর নিজের মেয়েকে ভেতরে পাঠিয়ে অ্যান আবার তার স্বামীর সাথে তর্ক করতে শুরু করে। তার স্বামী বলে যে নেকড়েরা মেয়েদের আগ্রহের সাথে খেতে পছন্দ করে, তাই সে হয় কোনো মেয়েকে দেখে বা কোনো পশুকে দেখে নিশ্চয়ই এসেছে। কিন্তু অ্যান বলে যে তার মতে সে তাদের পরিবারের জন্যই এখানে এসেছে। সে জানে যে এখানে সহজে ধরা শিকার পেয়ে যাবে এবং কোনো কষ্টও করতে হবে না। এরপর সে বলে যে সে পুলিশ স্টেশনে গিয়ে নেকড়ে রিপোর্ট করতে চায়, কিন্তু তার স্বামী বারণ করে দেয়, এই বলে যে না, তুমি চিন্তা করো না, কাল সকালে আমি নিজেই ওকে ধরে ফেলবো। কিন্তু এটাই ছিল না একমাত্র চিন্তা। এই পোস্টারগুলো দেখিয়ে সেটাকে বলে যে এভাবে আর কতদিন চলবে। সে ভাবে যে সে একটা ভালো জায়গায় চাকরি করে টাকা রোজগার করবে, তাহলে তাদের ভালোভাবে চলবে। কিন্তু তার স্বামী বারণ করে দেয়, এই বলে যে শিকার ছাড়া তারা কিছু করতে পারে না এবং কিছু জানেও না। এরপর তারা দুজনেই বাইরে আসে, যেখানেও অ্যান তার স্বামীকে বোঝাতে থাকে যে দেখো, তুমি তোমার মেয়ের জন্য কিছুই ভাবছ না। এই জীবন তুমি বেছেছ, তোমার জন্য আমিও বেছেছি, কিন্তু আমাদের মেয়ের কোনো বিকল্প নেই যা সে বেছে নিতে পারত। সে যা করতে চায় তাকে করতে দাও। এই মুহূর্তে তার পড়াশোনার চিন্তা করা উচিত, পশু বা নেকড়ের নয়। আর এই জঙ্গলে কোন মানুষ থাকে, এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু বোঝানোর পরেও তার স্বামীর বোধোদয় হয় না। সে বলে যে যারা এখানেই থাকে তাদের পরের প্রজন্মও থাকবে, মানে যাই হোক না কেন তারা এই জঙ্গল ছাড়বে না। এর পরের দিন সকালে যখন সে নেকড়ে শিকার করতে যাচ্ছিল, তখন তার মেয়ে বায়না করায় সে তাকে সাথে নিয়ে যায়, যেটা অ্যান একদমই পছন্দ করে না। যার কারণে সে রেডিওর মাধ্যমে তার স্বামীর সাথে কথা বলে। সে বলে যে যেই মুহূর্তে তার মনে হবে নেকড়ে কাছাকাছি আসে, শিকার করার পরিস্থিতি আসবে, তখন সে তাকে ফিরিয়ে দেবে। সেই মুহূর্ত খুব শীঘ্রই চলে আসে, কারণ সে নেকড়ের পায়ের ছাপ দেখতে পেয়েছিল। সে বুঝে গিয়েছিল যে নেকড়ে নিশ্চয়ই আশেপাশে আছে, তাই সবকিছু বুঝিয়ে সে তার মেয়েকে ফিরিয়ে দেয়। একই সাথে এটাও বলে যে সে নিজে রাত পর্যন্ত আসবে। এরপর তার মেয়ে ফিরতে শুরু করে, যদিও তার বাবা বলেছিল যে ভয় পাবে না, ঘাবড়াবে না, কিন্তু জঙ্গল থেকে এত ভয়ঙ্কর আওয়াজ আসছিল যে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। ওদিকে অ্যানেরও একই অবস্থা ছিল। নদী থেকে জল আনার সময় যখন সে ফিরছিল, তখন তার মনে হচ্ছিল যেন কেউ তাকে পিছু করছে। এই কারণেই সেও ভয় পাচ্ছিল, আর ঠিক এমনটাই তার মেয়ের সাথেও ঘটছিল। এরপর অ্যান কোনো মতে বাড়ি ফিরে আসে, কিন্তু তার মেয়ে আসতে পারে না। সে ওইখানেই ভয়ে বসে পড়ে। অ্যানের স্বামীও নেকড়ে দেখতে পায়, তাই সে সঙ্গে সঙ্গে সেটার উপর গুলি চালায়, কিন্তু দেখে মনে হচ্ছিল না যে সেটা মারা গেছে। গুলির আওয়াজ তার মেয়েও শুনতে পেয়েছিল, তাই সে সাহস করে এগিয়ে যায়। গুলি করার পর অ্যানের স্বামী যখন সেখানে পরীক্ষা করতে আসে, তখন দেখে যে নেকড়ে সেখানে নেই, যার মানে হলো যে সেটা সেখান থেকে পালিয়ে গেছে। কিন্তু সেখানে একটা জিনিস দেখে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, আর সেই জিনিসটা ছিল একটি মেয়ের কাটা হাত, যা নেকড়েটা খাচ্ছিল। এবার রাস্তা পার করে জঙ্গলের অন্যদিকে এসে সে এগিয়ে যেতে শুরু করে। সেখানকার দৃশ্য দেখে সে একেবারে হতবাক হয়ে গিয়েছিল, খুব ভয় পেয়ে গিয়েছিল, কারণ সেখানে মেয়েদের কাটা মৃতদেহ ছিল, যাদের খুব নিষ্ঠুরভাবে কেটে একটি গোলাকার গণ্ডির মতো করে রাখা হয়েছিল, যা স্পষ্টতই নেকড়ের কাজ হতে পারে না।
যা থেকে সে বুঝে যায় যে জঙ্গলে নেকড়ে ছাড়াও একজন খুনি ঘুরছে, যে এই সব করছে, অর্থাৎ মেয়েদের এমন নিষ্ঠুরভাবে মারছে। এটা দেখে সে একেবারে ঘাবড়ে গিয়েছিল যে এবার তার পরিবারেরও বিপদ আছে, কারণ দুজন মহিলা তো তার বাড়িতেও আছে। নেকড়েকে তো সে সামলে নেবে, কিন্তু এই ভয়ঙ্কর খুনির সাথে লড়াই করা সহজ হবে না। বাড়ি এসে সে চুপচাপ বসে এই বিষয়ে ভাবছিল। তার ঘুম আর খিদে যেন উড়ে গিয়েছিল। বাড়িতে সে কিছুই বলেনি যাতে তার পরিবার ভয় না পায়, এবং এখন সে নিজেই তার পরিবারকে রক্ষা করার জন্য কিছু করবে। পরের দিন সকালে যখন অ্যানের চোখ খোলে, তখন তার স্বামী নেই, কারণ সে আবার ওই একই জায়গায় গিয়েছিল যেখানে সে মেয়েদের মৃতদেহ দেখেছিল। সে আসলে অ্যানকে বলেছিল যে নেকড়েকে খোঁজার জন্য যদি তাকে সারা রাতও থাকতে হয় তবে সে থাকবে, আমার চিন্তা করো না। কিন্তু আসলে সে নেকড়েকে নয়, খুঁজছিল খুনিকে। অ্যান এবং তার মেয়ে যখন নদীর ধারে ছিল, তখন তার মেয়ে দেখে যে তাদের কুকুরটি নেই। এই কারণে সে তাকে খুঁজতে চলে যায়, কিন্তু তখনই তার সামনে সেই নেকড়েটা চলে আসে, যা তাদের দিকে এগিয়ে যেতে শুরু করে। সেটা দেখে অ্যান জোরে চিৎকার করতে শুরু করে, কারণ তার মাথায় প্রথমে এটাই এসেছিল। আর তার এই বুদ্ধি সফল হয়, কারণ নেকড়েটা সেখান থেকে পালিয়ে যায়। এবং এখন মা এবং মেয়ে আর সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে নিজেদের বাড়ি চলে আসে। কিন্তু যেহেতু তাদের কুকুর বাইরেই রয়ে গিয়েছিল, তাই অ্যান বন্দুক নিয়ে এটাকে খুঁজতে যায়। সেখানে সে কুকুরটিকে খুঁজে পায়, কিন্তু সেটা মারা গিয়েছিল, কারণ নেকড়েটাও তার কাজ শেষ করে দিয়েছিল। কুকুরের মৃত্যুতে অ্যান খুব কষ্ট পায়। সে ফিরে এসে তার মেয়েকে মিথ্যে কথা বলে যে কুকুরটিকে এখনো পাওয়া যায়নি, যখন তোমার বাবা আসবে তখন আমরা খুঁজে আনবো। কুকুরের মৃত্যুর কথা সে তার মেয়েকে বলেনি, যাতে সে ভয় না পায়। তো এখন এখানে আমাদের জানানো হলো যে এই সিনেমাটির নাম কেন হান্টার হান্টার, কারণ আসলে এই শিকারে পরিবারটি দুই শিকারীর মাঝে ফেসে গেছে, যাদের দুজনের থেকেই তাদের প্রাণের বিপদ আছে। একজন হলো নেকড়ে এবং অন্যজন হলো সেই খুনি যে বাকি মেয়েদেরও মেরেছিল। এরপর সকাল হয়ে যায়, কিন্তু অ্যানের স্বামী নিজেও ফেরেনি এবং তার কোনো ফোনও আসেনি। মা ও মেয়ে এরপর তাদের ফাঁদগুলো পরীক্ষা করতে যায়, যেখানে আজও তাদের একটা শিকার নেই। সেখানে অ্যান একটি আংটি খুঁজে পায়, যা দেখে সে একেবারে কেঁপে ওঠে, কারণ এটা নিশ্চিত সেই মেয়ের হবে যাকে নেকড়েটা খেয়েছে। এই কারণে সে সোজা পুলিশ স্টেশনে নেকড়ের বিরুদ্ধে রিপোর্ট করতে যায়, যাতে তাকে ধরা যায়। ওদিকে পুলিশ অফিসারদের বস একটা পশুর মৃতদেহ নিয়ে পুলিশ স্টেশনে ফিরছিলেন, তখন তারা রাস্তায় একটি খালি গাড়ি দেখতে পান। সেটা প্রথমে তারা মনোযোগ দিয়ে দেখেন, কিন্তু বেশি গুরুত্ব না দিয়ে পুলিশ স্টেশনে ফিরে আসেন, যেখানে অ্যান আগেই উপস্থিত ছিল। অ্যান তাদেরকে সবকিছু বলে দেয়। তখন সে বলে যে কিছুই করা যাবে না, কারণ তাদের এলাকা তাদের অধীনে আসে না। একই সাথে তারা নেকড়েকেও ধরতে পারবে না, কারণ তার কোনো ভুলই নেই। সেটা তো আর মানুষ নয়, সে পশু। তার কোনো বোধ নেই। সে তো সেটাই করছে যা তার স্বভাব, যা সে সবসময় করে আসছে। জঙ্গলে আপনারা থাকেন, শিকার আপনারা করেন, তাই 100% ভুল আপনাদের, নেকড়ের নয়। সুতরাং যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় তবে সেটা আপনাদের বিরুদ্ধে হবে, নেকড়ের বিরুদ্ধে নয়। এখন সাহায্য তো পাওয়া গেল না, তাই অ্যানকে সামান্য কিছু খাবার নিয়েই বাড়ি ফিরতে হয়। এরপর সে তার কুকুরকে কবর দিয়ে একটি হরিণের বাচ্চাকে মেরে নিজের সাথে বাড়ি নিয়ে আসে। যদিও কাজটা ছিল ভুল, তবুও খাওয়ার জন্য তাদের কিছু তো করতেই হতো। অ্যানের স্বামীর কোনো খোঁজ ছিল না। নেকড়ে ভাড়ের ওপর চেপে আছে, খাবার শেষ হচ্ছে, তাই এখন যা করার ছিল অ্যানকে করতে হতো। অ্যান এরপর তার মেয়ের সাথে হরিণের চামড়া ছাড়ায়, যার পর তারা দুজন সেটা রান্না করে খেতে শুরু করে। তখনই হঠাৎ রেডিওতে কিছু অস্বাভাবিকতা অনুভূত হয়। অ্যান কথা বলে ঠিকই, কিন্তু ওপাশ থেকে পরিষ্কার আওয়াজ আসে না। এরপর রাতে যখন মা ও মেয়ে ঘুমোচ্ছিল, তখন হঠাৎ তাদের ঘুম ভেঙে যায়, কারণ জঙ্গল থেকে কারোর চিৎকার করার আওয়াজ আসছিল। যেই দেখতে যায়, তখন আমরা দেখি যে এটা অ্যানের স্বামী নয়, বরং এটা কোনো অপরিচিত লোক, যে ছিল খুব আহত এবং সাহায্য চাইছিল। তখন অ্যান তার মেয়েকে আবার বাড়িতে রেখে একটা কিছুর ওপর সেই লোকটাকে শুইয়ে নিজের বাড়িতে নিয়ে আসে, কারণ নেকড়ে তাদের আশেপাশেও থাকতে পারে। পরীক্ষা করার পর সেই লোকটির কাছে একটি রেডিও পাওয়া যায়। একই সাথে তার পায়ের অবস্থাও খুব খারাপ ছিল। এখন এই রাতটাও এভাবেই কেটে যায়। পরের দিন সকালে যখন অ্যানের মেয়ে তার কাছে আসে, তখন হঠাৎ তার ঘুম ভেঙে যাওয়ায় সে খুব ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে তার মাকে ডাকে। তার চাওয়ায় অ্যান তাকে জলপান করায় এবং পায়ের ক্ষতে সেলাই করে দেয়। তাকে দেখে অ্যানের মেয়ের অদ্ভুত লাগছিল, তাই সে তার মাকে বলে যে বাবা বলেছিল যে কখনো কোনো অপরিচিত লোককে বিশ্বাস করো না। এটা শুনে অ্যান বলে, দেখো ওর অবস্থা, সে কত আহত, আর তোমার বাবা এখানে থাকলে তিনিও একে সাহায্য অবশ্যই করতেন। ওদিকে বস আবার যখন পুলিশ স্টেশনে ফিরছিলেন, তখন তিনি সেই গাড়িটিকে আবার সেখানেই দাঁড়িয়ে থাকতে দেখেন, যা থেকে তিনি বুঝে গিয়েছিলেন যে গত 2 দিন ধরে এই গাড়িটি এখানেই দাঁড়িয়ে আছে। তিনি নিজের গাড়ি থেকে নেমে আশেপাশে দেখতে শুরু করেন, এবং যখন তিনি কাউকে দেখতে পান না, তখন সেই গাড়ির নম্বর নোট করে নেন। সেই অপরিচিত লোকটি জেগে ওঠে এবং নিজের নাম বলে যে তার নাম লু। অ্যান তাকে জিজ্ঞাসা করে যে এই জঙ্গলে বেশি লোক আসে না, তাহলে তুমি এখানে কি করছিলে? এর উত্তরে লু বলে যে এটাই তো তার বিশেষত্ব। আসলে সেই জঙ্গলের ছবি তুলতে এসেছিল, কিন্তু রাস্তাতেই তার গাড়ি নষ্ট হয়ে যায়। তাই সে হেঁটেই জঙ্গলের ভেতরে এগিয়ে যায়, যেখানে হঠাৎ তার উপর কেউ হামলা করে, যা সম্ভবত নেকড়ে হতে পারে, কারণ সে তাকে দেখেনি। আর সেই গাড়িটা যেটা এখানে 3 দিন ধরে দাঁড়িয়ে আছে, সেটা তারই।
এখন তার অবস্থা এত খারাপ ছিল যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু নেকড়ে থাকায় তারা যেতে পারে না, কারণ নেকড়ে সেখানে থাকলে তারা পালিয়ে যেতে পারবে না। তবু অ্যান তার মেয়ের সাহায্যে তাকে গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রাস্তাতেই লু যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে। এই কারণে তাদের আবার বাড়ি ফিরে আসতে হয়। মা ও মেয়ে এবার বিষ মেশানো মাংসের টুকরোগুলো সেখানে ছুঁড়ে ফেলেছিল, একই সাথে ভাঁত পেতে সেখানে আগুনও জ্বালিয়ে দিয়েছিল, যাতে তারা সেই নেকড়ের হাত থেকে রক্ষা পেতে পারে। ওদিকে বস গভীর চিন্তায় ডুবেছিলেন, কারণ গত বেশ কিছুদিন ধরে ক্রমাগত লোক নিখোঁজ হচ্ছে, বিশেষ করে মেয়েরা, যে প্রক্রিয়াটি এখনও চলছে। যদিও তার ডিউটি শেষ হতে আর মাত্র 1 ঘন্টা বাকি ছিল, কিন্তু তবুও তিনি সেই গাড়িটি পরীক্ষা করতে যান, যেটা ছিল তার সবচেয়ে বড় ভুল। তিনি চিহ্ন ধরে এগিয়ে যাচ্ছিলেন, তখনই তার পা একটি ফাঁদে আটকে যায়। তিনি নিজেকে ছাড়ানোর জন্য যেই একটু নড়লেন, তখন হাতও আটকে গেল, যা থেকে স্পষ্টতই তিনি এবার এখানে আটকে গেছেন, কোথাও যেতে পারবেন না। আর এই ফাঁদগুলো নিশ্চয়ই অ্যানের স্বামী খুনিকে ধরার জন্য পেতেছিল, কিন্তু এই নিরীহ লোকটি তাতে ফেঁসে গেলেন। ওদিকে বন্দুক নিয়ে অ্যান পুরোপুরি সতর্ক হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সারা রাত পেরিয়ে যাওয়ার পরেও তার স্বামীও ফেরেনি এবং নেকড়েও আসেনি। পুলিশ স্টেশনে যখন একজন অফিসার আসেন, তখন তিনি বসের স্ত্রীর ভয়েস মেসেজ শোনেন, যেখানে তিনি বলছিলেন যে বস কাল রাতে বাড়ি ফেরেননি। এখন এই অফিসার রেডিওর মাধ্যমে তার সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু তিনি কোনো উত্তর দেন না। এই কারণে সেও সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে যায়। ওদিকে অ্যানেরও তার স্বামীর জন্য চিন্তা হতে শুরু করেছিল। এই কারণে সে মানচিত্র নিয়ে তার স্বামীকে খোঁজার জন্য বেরিয়ে যায়। সে একটি ফাঁদে খরগোশ আটকানো অবস্থায় পায়, যাকে অনিচ্ছা ভদ্রেই তাকে মারতেই হচ্ছে। এই কাজ করে সে খুব দুঃখিত হয়, কারণ এটা তার কাজ ছিল না। ঠিক তখনই রেডিওতে অস্বাভাবিকতা দেখা যায়। এই কারণে সে আবার এগিয়ে যেতে শুরু করে, যেখানে গিয়ে তার মাথা ঘুরে যায়, কারণ সেখানে পড়েছিল তার স্বামীর মৃতদেহ। তাকে এইভাবে মারা যেতে দেখে সে খুব ভেঙে পড়ে আর কান্নায় ভেঙে পড়ে, এবং এবার গিয়ে তার সব কথা বোধগম্য হয়। তার স্বামীকে নেকড়ে নয়, মেরেছে লু, কারণ সেই হলো সেই খুনি যে বাকি মেয়েদেরও মেরেছিল। অ্যানের স্বামী তাকে ধরে ফেলে, কিন্তু লু তাকে মেরে পালিয়ে যায়। কিন্তু তবু তার স্বামী লুকে বেশ আহত করে দিয়েছিল, কিন্তু অ্যান আবার তাকে নিজের বাড়িতে এনে তার প্রাণ বাঁচিয়েছিল। এখন এই ব্যাপারটা অ্যানের জন্য কোনো আঘাতের চেয়ে কম ছিল না, কারণ সে তার লোকটার সেবা করছিল যে তার স্বামীর খুনি। এই বিষয় সে এতদিন অজ্ঞাত ছিল। এই উপলব্ধি হওয়ার পর সে বন্দুক নিয়ে দ্রুত বাড়ির দিকে যাত্রা করে, কারণ সে আরেকটা ভুল করে ফেলেছিল। সে তার মেয়েকে লুয়ের সাথে একা রেখে এসেছিল। ওদিকে অফিসারও সেই জায়গায় এসে বসকে খুঁজতে শুরু করেন। বসের যখন মনে হয় যে এখানে কেউ আছে, তখন তিনি নিজের বন্দুক থেকে 2-3টে গুলি চালান। এর ফলে অফিসার খুব তাড়াতাড়ি তাকে খুঁজে পান, এবং তাকে এভাবে ফাঁদে আটকে থাকতে দেখে সঙ্গে সঙ্গে এখানে সাহায্য ডেকে আনেন। অ্যান খুব সাবধানে বাড়ির ভেতরে যায়। সে দেখে তার মেয়ে একদম ঠিক আছে এবং খুব আরামে ঘুমোচ্ছে, কিন্তু এখানে সেই খুনি ছিল না, কারণ সে দরজার পেছনে লুকিয়েছিল। সঙ্গে সঙ্গে সে অ্যানের ওপর হামলা করে। এই ধস্তাধস্তির মধ্যে অ্যানের বন্দুক থেকে গুলি চলে যায়। সেই আওয়াজ শুনে তার মেয়ের ঘুম ভেঙে গিয়েছিল। সে এখানে এসে দেখে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ ততক্ষণে লু অ্যানকে মেরে অজ্ঞান করে দিয়েছিল। জঙ্গলে পুলিশও এসে গিয়েছিল, কিন্তু তারা বসকে ফান থেকে মুক্ত করার আগেই বস মারা যান। তখনই অ্যানের চোখ খোলার লক্ষণ দেখা যায়, যা দেখে সব পুলিশ অফিসার জঙ্গলে এগিয়ে যান। অ্যানের জ্ঞান ফিরলে লু তার কাছে ট্রাকের চাবি চায়। তখন সে বলে যে একটি শর্তে, আগে বলো আমার মেয়ে কোথায়। এর কোনো উত্তর সে দেয় না, কিন্তু বলে যে এমনটা কখনোই হতো না যদি তোমার স্বামী নিজের কাজ নিয়ে থাকতো এবং মাঝে না আসতো। নিজের গোপন কথা লুকানোর জন্য প্রথমে তোমার স্বামীকে মেরেছে, আর এখন সে তোমাকেও মেরে দেবে। এরপর সে নিজের সব জিনিস পুড়িয়ে অ্যানের কাছে এসে তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, কিন্তু অ্যান সুযোগ বুঝে একটি ফাঁদে তার মুখ আটকে দেয়, এবং পরে নিজেকে মুক্ত করে একটা কিছু দিয়ে তার উপর আমলা করে তাকে অজ্ঞান করে দেয়। এখন পরের ঘরে গিয়ে অ্যান সেখানে দেখে কান্নায় ভেঙে পড়ে, কারণ সেখানে তার মেয়ের মৃতদেহ পড়েছিল, যা আমাদের দেখানো হয় না। যার মানে হলো যে সেই পাগল খুনিটা, যে মানুষের রূপে পশু হয়েছিল, সে তার মেয়েকেও ছাড়েনি। এই কারণে সে স্থির করে যে সেও তাকে ছাড়বে না, তার স্বামী এবং মেয়ের প্রতিশোধ তার কাছ থেকে নিয়েই ছাড়বে। সে এরপর লুকে দড়ি দিয়ে ঝুলিয়ে তার হেডফোন লাগিয়ে গান শুনতে শুরু করে। এটা করার পর সে লুয়েরও চামড়া ছাড়ানো শুরু করে, যেমন কোনো পশুর মতো, কারণ সেও তো কোনো পশুর চেয়ে কম ছিল না। অল্প কিছুক্ষণেই সে তার পুরো শরীরের চামড়া তুলে নেয়, এবং শেষে মুখের চামড়াও তাই, যার ফলে তার পুরো শরীর রক্তে ভেসে যেতে থাকে। একই সাথে সে খুব ভয়ঙ্করও লাগছিল। এর মধ্যেই পুলিশও বাইরে চলে এসেছিল, কিন্তু ততক্ষণে অ্যান তার কাজ শেষ করে ফেলেছিল। সে তার মুখের চামড়া নিজের সাথে বাইরে নিয়ে আসে, যা দেখে পুলিশ কর্মীরা খুবই অবাক হয়ে যান। তিনি মুখের চামড়া পুলিশদের কাছে ছুঁড়ে ফেলেন, যা দেখে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। পুলিশ ভেতরে গিয়ে পরীক্ষা করে, যেখানে লু তখনও বেঁচে ছিল, কিন্তু তার অবস্থা খুব খারাপ ছিল, তাই সে কেবল কিছুক্ষণের জন্যই বেঁচে থাকবে। তাকে দেখলে যে কারো হৃদয় কেঁপে উঠত। এই ভয়ঙ্কর কদাকার লাগছিল। গান শুনতে শুনতে এক জায়গায় অ্যান বসে পড়ে নিজের পরিবারকে মনে করে গান বন্ধ করে দেয়। আর এর সাথে এই চলচ্চিত্রটি এখানেই শেষ হয়ে যায়।